হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের যে তোমাদের অনুশীলনী প্রশ্নোত্তর রয়েছে বইয়ে সেগুলোর উত্তর করে দেবো। অনেকে আমাকে কমেন্টে বলেছিলে যে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর করে দিতে, তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং বাকিরাও কিন্তু ভালো করে দেখবে। আর একটা কথা বলবো, তোমাদের এই প্রশ্ন দেখার সময় তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কি হবে ভালো করে বুঝতে পারবে। তো চলো শুরু করছি। তোমাদের অনুশীলনীর প্রশ্নোত্তরে প্রথমে দেখা রয়েছে একের দাগের নিচের নামগুলোর মধ্যে কোনটি বাকিগুলোর সঙ্গে মিলছে না তার তলায় কি করো, দাগ দাও। যেটা মিলছে সেটা কি করতে হবে, দাগ দিতে হবে, অর্থাৎ যেটা অমিল। নাড়ু চোল উর নগরম, তো এখানে আলাদা হবে চোল। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে বইয়ে মার্ক করে নেবে অথবা খাতায় লিখে নেবে। এরপরে প্রশ্ন অদন্তপুরী বিক্রমশীল নালন্দা জগদ্দল লখনৌতি, উত্তর হবে লখনৌতি। এটা কিন্তু বাকিদের থেকে আলাদা। তারপরে দেখো গয়েরটা জয়দেব ধীমান বিটপাল সন্ধ্যাকর নন্দী চক্রপাণি দত্ত, এখানে কিন্তু চক্রপাণি দত্তটা কি হবে, আলাদা হবে। তারপর ঘয়েরটা লুইপাদ অশ্বঘোষ সর্হপাদ কাহ্নপাদ, এর মধ্যে কোনটি আলাদা হবে, উত্তর হবে অশ্বঘোষ। বোঝা গেল। তারপরে দেখা রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় লেখো। দেখো প্রথম বিবৃতি কি আছে না, বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল। মানে বাংলার যে অর্থনীতি সেটা পাল সেন যুগে কি হয়েছিল, কৃষি নির্ভর হয়ে পড়েছিল। এখন কোন ব্যাখ্যাটা সঠিক? ব্যাখ্যা 1 কি বলছে না, পাল সেন যুগে বাংলার মাটি আগের যুগের থেকে বেশি উর্বর হয়ে গিয়েছিল। ব্যাখ্যা 2 কি বলছে, পাল ও সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরের আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। আর ব্যাখ্যা 3, পাল সেন যুগে রাজারা কৃষকদের উৎপন্ন ফসলের উপর কর নিতেন। তাহলে এই তিনটের মধ্যে কোন ব্যাখ্যাটি ঠিক হবে? এখানে উত্তর হচ্ছে ব্যাখ্যা নম্বর 2, পাল ও সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। তারপরে প্রশ্ন, দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল, এক্ষেত্রে কোন ব্যাখ্যাটা কার্যকরী? ব্যাখ্যা 1 কি বলা আছে না, রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। ব্যাখ্যা 2, নদী থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল। ব্যাখ্যা 3, দক্ষিণ ভারতে রাজারা অনেক মন্দির তৈরি করেছিল। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে? উত্তর হবে ব্যাখ্যা 1, রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এখানে কোন ব্যাখ্যাটা কার্যকরী হবে? ব্যাখ্যা নম্বর 1, সেন রাজারা বৌদ্ধ ছিলেন। ব্যাখ্যা 2, সেন রাজারা ব্রাহ্মণ ও ধর্মকে প্রাধান্য দিতেন। ব্যাখ্যা নম্বর 3, সমাজে শূদ্রকের সংখ্যা বেড়ে গিয়েছিল। তো উত্তর কোনটা হবে? ব্যাখ্যা নম্বর 3, সমাজে শূদ্রকের সংখ্যা বেড়ে গিয়েছিল। বোঝা গেল? তাহলে 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারলে। চলো এরপর রয়েছে 3 নম্বরের। 3 নম্বর কি বলা আছে, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? উত্তরটি দেখে নাও। দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্য হয়ে ওঠে অর্থনীতির মূল ভিত্তি। বণিক ও কারিগর সংঘ, দক্ষিণ ভারতের বণিক ও কারিগর সংঘগুলি শক্তিশালী ছিল, তাদের হাতে স্বভাবতই ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। আর বহির্বাণিজ্যের ক্ষেত্রে কি না, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চৌরাধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই সুবাদে সেখানকার বাণিজ্যে দক্ষিণ ভারতীয়দের প্রভাব বাড়ে। চালুক্য এবং রাষ্ট্রকূটরাও আরবদের সঙ্গে বাণিজ্য করত। আর মন্দিরের অংশগ্রহণটা কি না, ব্যবসায়িক কাজে দক্ষিণ ভারতের মন্দিরগুলিও অংশ নেয়। রাজা কর্মচারীদের অংশগ্রহণ কি না, রাজা ও রাজকর্মচারীরাও বাণিজ্যে কি করতো, অর্থ বিনিয়োগ করতেন। তাহলে এই উত্তর তোমরা কিন্তু খাতায় খুব সুন্দর করে নোট করে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অনেক সময় এই অনুশীলনীর প্রশ্ন তো তুলে ধরে, তাই এগুলো কিন্তু প্রত্যেকেই ভালো করে করবে। 3-এর কয়ের প্রশ্নের উত্তর দেখতে পেলে। এবার 3-এর ক্ষয়ের প্রশ্ন, বাংলায় পাল ও সেন যুগে কি কি ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলোর কোনো একটি এখনো চাষ করা হয় বা কোনটি বলতে এখানে বলছে যে সেই ফসলগুলোর কোনটি এখনো কি করা হয়, চাষ করা হয়। উত্তরটা দেখে নাও। পাল ও সেন যুগে কৃষি ছিল বাংলার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। এই যুগে বাংলায় বিভিন্ন ফসলের চাষ হতো। যেমন এই যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত। এই যুগে প্রচুর শস্যের চাষ হতো। বাঙালিরা খাওয়া, গায়ে মাখা সহ বিভিন্ন কাজে সর্ষের তেল ব্যবহার করত। বিভিন্ন ধরনের শাকসবজি, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল গ্রাম বাংলার ঘরে ঘরে উৎপন্ন হতো। তাছাড়া উৎপন্ন হতো পাট, কার্পাস, পান, সুপুরি, এলাচ, মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, জাম,
আম, কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল, খেজুর, তাল প্রচুর পরিমাণে বাংলায় উৎপন্ন হতো। পাল সেন যুগে বাংলায় যেসব ফসলের চাষ হতো সেই সব ফসল এখনও চাষ করা হয়। বর্তমানে চাষের প্রধান ফসলগুলো হলো ধান, সর্ষে, ডাল, পাট, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল, আখ প্রভৃতি। বোঝা গেল? তাহলে এই উত্তর তোমরা কিন্তু খুব ভালো করে খাতায় এটা নোট করে রাখবে। এরপর 3 গয়ের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। দেখে না উত্তরটি। রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় বলতে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিল সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি জয়দেব। বলছে জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হলো গীত গোবিন্দম। ধৈ তার রাজসভার অপর এক কবি হচ্ছে, তার নাম হচ্ছে ধৈ, যে কিনা পবনদূত কাব্য রচনা করেছিলেন। এরপর আসছে পঞ্চরত্ন। পঞ্চরত্ন কি না জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতি ধর ও শরণ লক্ষণ সেন রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জনকে একত্রে বলা হতো পঞ্চরত্ন। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ। তাহলে বুঝতে পারলে 3 নম্বরের প্রশ্ন উত্তরটা কি? রাজা লক্ষণ সেন রাজসভায় সাহিত্য চর্চার পরিচয়। ঠিক আছে, উত্তরে কিন্তু এখান থেকে ভালো করে নেবে। এবার 3 গয়ের প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল? দেখো এর উত্তরটি। দেখো, বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলা জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। পাল শাসকরা বাংলা সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি। তাহলে বুঝতে পারলে উত্তরটা? তো এই হলো তোমাদের 3 দাগের প্রশ্ন উত্তর। এরপর আসছি 4 দাগের। দেখো 4 দাগের একটা দিয়েছে, বড় প্রশ্ন যেহেতু, বলছে ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, দেখে নাও এর উত্তর। দেখো, ভারতের সামন্ত ব্যবস্থার ছবি বলছে মধ্যযুগে ভারতের সামন্ত ব্যবস্থা গড়ে উঠেছিল। সামন্ত ব্যবস্থায় রাজা তার রাজ্যের জমি নির্দিষ্ট রাজস্ব দেওয়ার শর্তে কয়েকজন বিশ্বস্ত অধস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতেন। অধস্তন ব্যক্তি হতেন ছোট সামন্ত। তিনি আবার তার এলাকার জমি কয়েকজন বিশ্বস্ত অধস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারতেন। কৃষক ও রাজার মধ্যে কয়েকটি স্তরের জমি ভাগ করে রাজস্ব আদায় ও শাসন পরিচালনার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে একখানা ত্রিভুজের মতো দেখায়। তার কারণ কি না, এর সর্বোচ্চ স্থানে থাকেন একজন রাজা, তার নিচের স্তরে থাকেন তার অধস্তন সামন্তরা, তার নিচের স্তরে থাকেন তাদের অধস্তন উপসামন্তরা। এইভাবে ধাপে ধাপে বাড়তে শেষের স্তরে থাকে সংখ্যাগরিষ্ঠ কৃষকরা। ছবি দেখতে পাচ্ছ, এই ছবি তোমাদের কিন্তু পরীক্ষার সময় আঁকতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন যদি পরীক্ষায় দেওয়া হয় তবে ওকে, তাই এই ছবিটা সহ কিন্তু প্রশ্ন উত্তরটা টুকবে। তারপর দেখো, সামন্তদের জীবিকা কি না, সামন্ত ব্যবস্থায় সামন্তরা কেউ পরিশ্রম করে ফসল উৎপাদন করতেন না। তারা অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। কৃষকদের কাছ থেকে ছোট সামন্ত যত রাজস্ব আদায় করতেন তিনি তার কিছু অংশ নিজের জন্য রেখে বাকি অংশ ঊর্ধ্বতন সামন্তকে দিতেন। তার ওপরের মাঝারি সামন্তরাও তাদের নিজের অংশ রেখে বাকি অংশ রাজাকে দিতেন। কৃষক ও রাজার মাঝের এই সামন্তরা মধ্যস্বত্বভোগী নামে পরিচিত ছিল। তাহলে এই হলো তোমাদের 4 প্রশ্নের উত্তর। বোঝা গেল? আর অবশ্যই কিন্তু পাশের এই ছবিটা আঁকবে প্রশ্নের পাশে, মানে উত্তরটার পাশে। ঠিক আছে, তো তোমাদের 3 অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর এই হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন চাই, সেটাও প্রশ্ন যদি জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের পাশে সবসময়ের জন্যই আছি। তো আজকের ভিডিওটা আমি তো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও।